কালা জাদু, তন্ত্রমন্ত্র বা বান মারার কথা শুনলে আধুনিক যুগে আমরা কেউ বিশ্বাসই করতে পারি না। বলি এ সমস্ত কিছুই কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিজ্ঞান আর যুক্তির বাইরেও এমন কিছু অশুভ শক্তি আছে যা একবার আপনার পিছু নিলে মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। আমার নাম সায়ন। 3 বছর আগে আমার স্ত্রীর সঙ্গে যা ঘটেছিল তা প্রমাণ করে দিয়েছিল যে মানুষের রূপ ধরে কিছু শয়তান আজও আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। শহরের কোলাহল থেকে অনেক দূরে বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রাম হলো কালীপুর। এই গ্রামেই আমাদের পৈতৃক বাড়ি। আমার বাবা কাকারা বহু বছর আগেই গ্রাম ছেড়ে কলকাতায় চলে এসেছিলেন, কিন্তু ওই বিশাল জমিদার বাড়িটা আজও ওখানে দাঁড়িয়ে আছে। আমার স্ত্রী রিয়া তখন 5 মাসের অন্তঃসত্ত্বা। ডাক্তার ওকে বলেছিল কিছুদিন দূষণমুক্ত এবং শান্ত পরিবেশে থাকতে। ঠিক তখনই বাবার একটা চিঠি আসে, কালীপুরের বাড়িটা নাকি বিক্রি করে দেওয়া হবে। আর তাই আমাকে একবার গিয়ে দলিলের সমস্ত কাজগুলো মিটিয়ে আসতে হবে। তাই মনে মনে ভাবলাম রিয়ারও একটু হাওয়া বদল হবে আর আমারও কাজটা একসাথে মিটে যাবে। তাই সব কিছু ঠিকঠাক হওয়ার পর আমরা রওনা দিলাম কালীপুরের জন্য। কালীপুরের বাড়িতে যখন আমরা পৌঁছালাম তখন পড়ন্ত বিকেল। চারিদিকটা কেমন অদ্ভুত নিস্তব্ধ। এত বড় বাড়িতে থাকে শুধু একজন, আমার এক দুঃসম্পর্কের পিসি। ছোট থেকে আমরা তাকে ভৈরবী পিসি বলেই ডাকতাম। বয়সের ভারে মানুষটার চামড়া কেমন কুঁচকে গেছে। পরনে সব সময় একটা লাল পাড় সাদা শাড়ি আর তার গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা। পিসি প্রথমবার আমাদের দেখে হাসল, কিন্তু সেই হাসিতে যেন কোনো মায়া ছিল না। রিয়াকে দেখে পিসির চোখ দুটো চকচক করে উঠল। সে রিয়ার পেটের দিকে তাকিয়ে খুব অদ্ভুত গলায় বলল, তোর পেটে নতুন প্রাণ, খুব মিষ্টি গন্ধ ওর রক্তে। আয় মা, ভেতরে আয়। কথাটা শুনে আমার একটু অস্বস্তি হলেও আমি পাত্তা দিইনি। প্রথম রাতটা বেশ শান্তিতেই কাটলো। সমস্যা শুরু হলো দ্বিতীয় দিন থেকে। সকালে রিয়া স্নান করতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল। আমি দৌড়ে গিয়ে দেখি রিয়া স্নানঘরের এক কোণে ভয়ে সিঁটিয়ে দাঁড়িয়ে আছে। ওর পায়ের কাছে একটা পাতি লেবু, কিন্তু সেটা কোনো সাধারণ লেবু নয়। লেবুটার গায়ে অসংখ্য আলপিন পোঁতা, আর তার চারপাশে লাল সিঁদুর দিয়ে কী সব হিজিবিজি লেখা। লেবুটার ঠিক মাঝখান দিয়ে একটা মরচে পড়া লোহার বড় পেরেক গাঁথা। রিয়া কাঁপতে কাঁপতে বলল, সায়ন, এটাকে এখানে কে রাখলো? আমি লেবুটা বাইরে ফেলে দিয়ে রিয়াকে শান্ত করার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো বাড়ির পুরনো কোনো আবর্জনা থেকে বার হয়েছে। কিন্তু সেই দিন বিকেল থেকেই রিয়ার শরীরটা কেমন খারাপ হতে শুরু করলো। ওর প্রচণ্ড জ্বর এলো। চোখ দুটো জবা ফুলের মতন লাল হয়ে গেল। আমি ভৈরবী পিসিকে জিজ্ঞাসা করলাম, পিসি, গ্রামে কোনো ডাক্তার আছে? রিয়ার খুব জ্বর হয়েছে জানো। পিসি একটা অদ্ভুত হেসে বলল, ডাক্তার দিয়ে কি হবে রে? শহরের হাওয়া গায়ে তো লেগে গেছে, তাই একটু নজর লেগেছে। আমি শেকড় বাকড় বেটে দিচ্ছি, যা ওকে দিয়ে আয়, ঠিক হয়ে যাবে। কিন্তু পিসির দেওয়া সেই ওষুধ রিয়াকে আমি দিইনি। আমার মনের ভেতর তখন কেমন একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করেছিল। তৃতীয় দিন রাত প্রায় 2টো। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। আমি খেয়াল করলাম রিয়া আমার পাশে নেই। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। আমি বিছানা থেকে নেমে টর্চটা হাতে নিলাম।
পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। পা টিপে টিপে আমি বাড়ির বারান্দায় বেরিয়ে এলাম। মন্ত্র পড়ার আওয়াজটা আসছে বাড়ির পেছনের উঠোন থেকে। আমি চুপিসারে উঠোনের দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত এক নিমেষের মধ্যেই জল হয়ে গেল। বৃষ্টির মধ্যেই উঠোনের মাঝখানে একটা ছোট্ট চালাঘরের নিচে আগুন জ্বলছে, আর আগুনের সামনে বসে আছে ভৈরবী পিসি। চুলগুলো খোলা, চোখের দৃষ্টি উন্মাদ পাগলের মতন। পিসির এক হাতে একটা মাটির পুতুল, পুতুলটার গায়ে একটা লাল সুতো জড়ানো। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই লাল সুতোর সাথে কয়েকটা লম্বা চুল বাঁধা। চুলটা আর কারণ নয়, আমার স্ত্রী রিয়ার। পিসি একটা ছুঁচালো লোহার শলাকা নিয়ে পুতুলটার পেটের ঠিক মাঝখানে, যেখানে রিয়ার বাচ্চা আছে, সেখানে গেঁথে দিল। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, দৌড়ে দোতলায় গেলাম। গিয়ে দেখি রিয়া মেঝের ওপর পড়ে আছে আর নিজের পেট চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছে। ওর মুখ থেকে সাদা ফেনা বার হচ্ছে। আমি বুঝলাম ওই বাড়িতে আর এক মুহূর্তও থাকা যাবে না। সকাল হতেই আমি রিয়াকে নিয়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু অবাক কাণ্ড, আমার গাড়ির ইঞ্জিন কিছুতেই স্টার্ট নিল না। মোবাইলের নেটওয়ার্কও পুরোপুরি গায়েব। রিয়া তখন প্রায় অজ্ঞান। আমি মরিয়া হয়ে গ্রামের রাস্তায় দৌড়াতে শুরু করলাম। গ্রামের এক বয়স্ক মুদি দোকানি আমাকে দেখে সবটা শুনে সে শিউরে উঠল। তিনি ফিসফিস করে বললেন, বাবা, ভৈরবী আসলে তোর কোনো পিসি নয় রে। ও আগে ছিল, এখন ও একজন ডাকিনী। তোমাদের সম্পত্তি নয়, ওর নজর তোমার স্ত্রীর পেটের ওই অজাত সন্তানের ওপর। কালা জাদু করে ওই বাচ্চার প্রাণশক্তি শুষে নিয়ে ও নিজেকে অমর করতে চায়। তুমি এক কাজ করো, গ্রামের শেষ প্রান্তে শ্মশানের ধারে অঘরী বাবার এক আশ্রম আছে। উনি ছাড়া তোমার স্ত্রীকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি পাগলের মতন দৌড়ে গেলাম সেই অঘরী বাবার আশ্রমে। ছাই মাখা এক সাধু চোখ বন্ধ করে বসেছিলেন। আমাকে দেখেই তিনি বললেন, অনেক দেরি করে ফেলেছিস। ডাকিনীর বাণ তোর স্ত্রীর পুরো শরীরে বসে গেছে। আজ অমাবস্যা, আজ রাতেই ওই ডাকিনী তার সব কাজ শেষ করবে। আমি সাধুর পায়ে লুটিয়ে পড়লাম। তিনি আমার হাতে একটা ভোজ্য পাতায় মোড়া শেকড় আর একটা তামার তাবিজ দিয়ে বললেন, আজ রাতে যখন সে মন্ত্র পড়বে তখন এই শেকড়টা পুড়িয়ে ধোঁয়া করবি, আর এই তাবিজটা তোর স্ত্রীর পেটে ছুঁয়ে রাখবি। মনে রাখিস, ডাকিনীর নজর একবার পড়লে হয় সে মরবে, নয় তোর স্ত্রী। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত। পুরো বাড়িটা যেন এক কবরের মতো নিস্তব্ধ। আমি রিয়াকে জড়িয়ে ধরে বিছানায় বসে আছি। আমার এক হাতে সেই শেকড় আর অন্য হাতে তাবিজ। রাত ঠিক 12টা বাজল। আমি বুঝতে পারলাম পিসি আমাদের ঘরের দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে থেকে পিসির গলা ভেসে এলো, কিন্তু গলাটা পিসির হলেও স্বরটা সম্পূর্ণ আলাদা। একদম পুরুষালী, কর্কশ ভারী একটা গলা, যেন কোনো মেশিনের ভেতর থেকে আওয়াজ বার হচ্ছে। সায়ন, দরজাটা খোল বাবা। তোর বউয়ের তো অনেক কষ্ট হচ্ছে। আমি একটু শেকড় বেটে নিয়ে এসেছি, ওর সব কষ্ট থেকে ও মুক্তি পেয়ে যাবে। আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ দরজাটা মনে হলো ভেঙে পড়বে।
আমি তাড়াতাড়ি দেশলাই জেলে অঘরী বাবার দেওয়া সেই শেকড়টায় আগুন ধরিয়ে দিলাম। ধোঁয়াটা ছড়াতেই দরজার বাইরের ধাক্কাটা থেমে গেল। এর বদলে একটা জানোয়ারের মতন গোঙানির আওয়াজ শুরু হতে লাগলো। পিসি যন্ত্রণায় ছটফট করছে। আমি রিয়ার পেটে সেই তামার তাবিজটা ছুঁয়ে অঘরী বাবার বলা সেই মন্ত্রটা জপ করতে শুরু করলাম। জানালার কাঁচ ভেঙে একটা দমকা হাওয়া ঘরে ঢুকলো। বাইরে পিসির গোঙানিটা এখন একটা বীভৎস চিৎকারে পরিণত হয়েছে। চলে গেল, আমার সব চলে গেল রে। কালা জাদুর নিয়ম হলো, বান যদি লক্ষ্যে পৌঁছাতে না পারে তবে সেটাকে যে পাঠিয়েছে বান তার দিকেই ফিরে যায়। অঘরী বাবার শেকড় আর তাবিজের শক্তিতে পিসির পাঠানো সেই বান তার নিজের ওপরেই ফিরে গিয়েছে। সকালে যখন ঘরের বাইরে এলাম, দেখলাম উঠোনের ঠিক মাঝখানে, যেখানে পিসি আগের রাতে পুতুল নিয়ে বসেছিল, সেখানে একটা পোড়া মাংসের স্তূপ পড়ে আছে। শুধু একটা লাল পাড় সাদা শাড়ির পোড়া অংশ দেখে বুঝলাম ওটাই পিসি। সে নিজের আগুনেই নিজে ভস্ম হয়ে গেছে। আমরা আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইনি। সেদিনই গ্রামের লোকের সাহায্যে গাড়ি ঠিক করে শহরে ফিরে আসি। আজ আমার ছেলে 3 বছরের। সে সম্পূর্ণ সুস্থ। কিন্তু আজও অমাবস্যার রাতে যখন হাওয়ায় পোড়া গন্ধ ভেসে আসে, রিয়া ঘুমের মধ্যে চমকে ওঠে। আর আমার মনে পড়ে যায় সেই লেবু, সেই পুতুল আর ভৈরবী পিসির সেই লাল লাল দুটো চোখ।